মুসলিমরা থাকে ওরা শুধু পুষ্পাঞ্জলিটা দেয় না, এমনি ওরা যদি বলে যে নাম গোত্র দিয়ে পুজো করতে সেটাও করে দেয়। যেমন 5 গ্রাম থেকে এসেছিল একজন, মানে ওর দিদা মানসা করেছিল যে আমার নাতির যদি ভালো হয় তো আমি পুজো দিয়ে যাব। তো পুজোটা আমার হাজবেন্ড পুজো করতে নেই মন্দিরে। তো ওনাকে জিজ্ঞাসা হচ্ছে আপনার নাম কি, তো কি বললো আমার নাম নূর আলম শেখ। নূর আলম শেখ। মির্জাফরের একটা শরীর খারাপ হয়েছিল, একটা রোগ হয়েছিল কুষ্ঠ রোগ। কীর্তেশ্বরী দেবী যে ব্রহ্মশিলা আছে, সেই ব্রহ্মশিলার সেই ধোয়া জল, সেই জলটা উনি খেয়েছিলেন, খাওয়ার পরে তার কুষ্ঠ রোগ সেরে গেছিল। আচ্ছা দেখুন মন্দিরের মতো কারণে এটা জমিদারাই কোনো রকম। তাহলে হচ্ছে দাদু যেটা বলছেন সেটা হচ্ছে ওই মুর্শিদ কুলি খাঁর আমলে যে মূল শিলাটা সেটা হচ্ছে মুসলমানরা ওরা ভেঙে দেবে, সেই জন্য এই জায়গা যারা এই জায়গাতেই ছিল, হ্যাঁ যারা ঠাকুরের রক্ষণাবেক্ষণ করতো তারা এটাকে এখানে রেখে চলে গেছিলো। তো নমস্কার সবাইকে, আজ আমি আপনাদের এমন সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছি, যেই মন্দিরটা, যে জায়গাটা অনন্য একটা জায়গা। এই আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওই যে উপরে দেখুন, তার একটা সাইড প্যাগোরার মতন আর নিচে একদম লাল কালারের, যেটা হিন্দু মন্দিরের একটা নিদর্শন। তো এই যে আমার পেছনে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা কিরিটেশ্বরী মাতার মন্দির, যে মায়ের মন্দিরের ভিতরে বৌদ্ধ, ইসলাম এবং হিন্দু আর্কিটেকচার আছে। তো এই মন্দির সম্পর্কে আপনাদের সব কিছু জানাবো, সব কিছু দেখাবো, মন্দিরের ভিতরে গিয়ে পুরোহিতের সাথে কথা বলবো। এই যে আমি এখন রয়েছি ধনধান্য এক্সপ্রেসে, এই এক্সপ্রেস ট্রেনে করে আমি যাচ্ছি মুর্শিদাবাদের দিকে। সামনেই মুর্শিদাবাদ স্টেশন, আর মুর্শিদাবাদ থেকে আপনাদের নিয়ে যাব কিরিটেশ্বরী মন্দিরের দিকে। এই দেখুন, এই যে মুর্শিদাবাদ স্টেশনে আমি পৌঁছে গেছি। তো এবার আমি এই সিঁড়িতে করে ওই পারে যাবো, ওই পারে টোটো স্ট্যান্ডে, আর টোটো স্ট্যান্ডে গিয়ে আমাকে যেতে হবে একটা ঘাটে, ইছাগঞ্জ ফেরিঘাট। কাকা কি আছে এতে, ঘোল নাকি? দেখুন আজকে আমার একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আজকে আমি পার্স আনতে ভুলে গেছি। আর ডিজিটাল ইন্ডিয়া কতটা ডিজিটাল হয়েছে আজকে সেটা টেস্ট করা যাবে। আমার আজকে ফোন থেকেই সব ট্রানজাকশান করতে হবে, কতটা কি করতে পারি দেখা যাক। চলুন, উপর থেকে নামার সময় কাকুর সাথে দেখা হলো, ঘোল বিক্রি করছিলেন, ওনার কাছ থেকে 1 গ্লাস ঘোল নিয়ে নেব। কাকুর কাছে অনলাইনের ব্যবস্থা আছে, এটা ডিজিটাল ইন্ডিয়ারও একটা প্রুভ হয়ে যাচ্ছে। প্রথমেই ঘোল খাচ্ছি, বাহাত দিয়ে নিলাম। সকাল সকাল টক টক। স্টেশনের সামনেই হচ্ছে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে টোটো স্ট্যান্ড। তো এই যে টোটো স্ট্যান্ডে চলে এলাম, এখান থেকে আমি শুনছি যে ইছাগঞ্জ ফেরিঘাটের দিকে কোনটা যাবে। তো এই যে সামনে এই দাদা আমাকে নিয়ে যাচ্ছে টোটোর মধ্যে বসাতে। কত করে দাদা, কত করে? ও আচ্ছা, এমনি ভাড়া 20 টাকা। আচ্ছা, তো আমি একা যাচ্ছি তাই 30 টাকা। দাদা অনলাইনে যাবো কিন্তু। আচ্ছা আচ্ছা, আমরা এই যে দেখুন একটা গেট পার হলাম, এটা হচ্ছে ত্রিপুলিয়া গেট মুর্শিদাবাদে। আপনি ওদিক থেকে এদিকে আসতে গেলে এই গেটটা পার হতে হবে। সবই হচ্ছে রাজাদের জায়গা। এই দাদা আমাকে সব কিছু বলতে বলতে নিয়ে যাচ্ছে সামনের দিকে। এটা হচ্ছে হাজারদুয়ারির মেইন গেট। কিন্তু মুর্শিদাবাদে আসলে এরকম ঘোড়ার গাড়ি দেখতে পারবেন। আর এই দেখুন, এটা হচ্ছে ইমামবাড়া। এই যে মহরমের দিন এটা ওপেন হয় না? আচ্ছা, বছরে একবারই ওপেন হয়, মহরমের 10 দিন পরে। দেখুন এই যে একটা গেটের সামনে চলে আসলাম, ভেতরে একটা স্কুল আছে, নবাব বাহাদুরস ইনস্টিটিউশন। এটা হচ্ছে মির্জাফরের স্ত্রী তৈরি করেছিলেন, ইংরেজদের 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে তৈরি করেছিলেন। দেখুন এইটাই হচ্ছে ইছাগঞ্জ ফেরিঘাট। এই যে, ও এই যে নৌকা দাঁড়িয়ে আছে, এই যে এক্ষুনি ছাড়বে। তো এই যে আমরা গঙ্গার উপর দিয়ে ওই পারে যাব। ওই পারটা ডাহাফাড়া ফেরিঘাট না? এই পারে ওই যে দেখুন জেটিঘাট করা হয়েছে। এই সাইডে এখনও জেটিঘাট করা হয়নি, এই সাইডে নেই, ওই সাইডে করা হয়েছে। চলুন, সকাল সকাল গঙ্গার উপর দিয়ে যাওয়ার মজাটাই আলাদা। আর এখান থেকে দেখা যাচ্ছে ওই যে মুর্শিদাবাদের সেই বিখ্যাত হাজারদুয়ারি। এই দেখুন এইখান দিয়ে দেখা যাচ্ছে ওই যে হলুদ হলুদ। তো সকাল সকাল জার্নিটা দারুণভাবে উপভোগ করছি, খুব সুন্দর লাগছে। আর নৌকার সাইজ দেখুন, মনে হচ্ছে ছোট লঞ্চ, নৌকার উপরে এরকম বড় বড় গাড়িও যায়।
আমি আপনাদের বলছিলাম জেটি ঘাটে নিয়ে যাবে, আসলে জেটি ঘাটে নিয়ে যাবে না, ওখান থেকে লঞ্চ ছাড়া হয়। তো আমাদের এই ঘাটে নিয়ে পৌঁছালো, এই যে এটাও ডাহাপাড়া ফেরিঘাট, ওটাও ডাহাপাড়া ফেরিঘাট। তো এই যে আমরা ঘাটে চলে এসেছি। চলুন এখান থেকে যে একটু উপরের দিকে উঠতে হবে, উপরেই টোটো পাওয়া যাবে। এই যে সামনে টোটো দাঁড়িয়ে আছে, এই টোটোগুলোই যাবে কিরিটেশ্বরী মন্দিরের দিকে। দাদা কত মন্দির? কিরিটেশ্বরী মন্দির। আমি তো একা আছি। 100 টাকা লাগবে? কত দূর এখান থেকে? 5.5 কিলোমিটার। এদিককার মানুষ অনেক মহিষ পালে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এই সামনে একটা স্টেশন, এটা হচ্ছে ডাহাপাড়া হল্ট। তো এখানে আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হলো। দেখুন সামনে একটা স্টেশন, ডাহাপাড়া ধাম। স্টেশনের নাম ডাহাপাড়া ধাম। তো আমরা আবার মন্দিরের দিকে যাচ্ছি, মাঝখানে একটু দাঁড়ালাম অনেক। তো এই যে চলে এসেছি মায়ের মন্দিরে, কিরিটেশ্বরী মাতার মন্দিরে। তো চলুন এবার মায়ের মন্দিরের দিকে। এই জায়গা একটা বিরাট মানে রহস্যের এটা একটা মন্দির, সেটা হচ্ছে এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সব স্থাপত্যের নিদর্শন এই মন্দিরে পাওয়া যায়। মানে আপনার অবাক হবেন সব কিছু জানতে পারলে, যে এই মন্দিরের মধ্যে হিন্দুদের তো দেবী আছে, তার মধ্যে মুসলমানদের স্থাপত্য আছে এবং বৌদ্ধর স্থাপত্য আছে। আর সব ইতিহাস আপনাদের জানাবো। চলুন এখান থেকে আপনারা ঠাকুরের ডালি কিনতে পারবেন। ঠাকুরের ডালা কত করে এক একটা? 50 থেকে শুরু, 50 থেকে। ও বেশি আছে তাই তো, শুরু 50, তারপরে 100, 150 এরকম আছে। আচ্ছা, এই যে 51 সতীপীঠের অন্যতম একটা সতীপীঠ। তো এই দেখুন মন্দিরের পূজারী প্রথমেই বসে আছেন। নমস্কার। এই যে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, এই দেখুন। তো আমরা কিন্তু এবার প্রবেশ করেছি 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ মা কিরিটেশ্বরী মন্দিরে। এই গ্রামের আগে নাম ছিল কিরিটকণা, তারপরে আস্তে আস্তে বিভিন্নভাবে কিরিটেশ্বরীতে পরিণত হয়। কিরিটকণা ছিল না দাদা? এখানে বসে যে কী শান্তি, এদিক থেকে হাওয়া আসছে, এত ঠান্ডা হাওয়া। তো এই দাদা আছেন এখানকার পূজারী। দাদা আমি সকালে এসেছি, আমার খুব ইচ্ছা ছিল পুজো করার, কিন্তু আমি তো খেয়ে এসেছি, তারপরে আমি আজকে সকালে স্নানও করিনি। সেক্ষেত্রে এমনি অসুবিধা কিছু নেই বলতে, আপনি যখন মন্দিরে প্রবেশ করেছেন আমি একটু গঙ্গাজল দিয়ে আচমন করিয়ে সংকল্প করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, গঙ্গাজল ছিটিয়ে আমি খেয়েছি কিন্তু। হ্যাঁ, ওই জন্য অঞ্জলিটা দেওয়া না আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাতেও কোনো অসুবিধা থাকে না যদিও, তবুও ঠিক আছে, মনের একটা। আর স্নান করা হয়নি কারণ ভোরবেলা বেরোতে হয়েছে। ওই জন্য আমি গঙ্গাজল দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আচমন করিয়ে পুজো দিয়ে প্রণাম করবে। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা, একটু দেখিয়ে দিই তার আগে। হ্যাঁ অবশ্যই। তো এই জায়গার নাম কিরিটেশ্বরী, এখন বর্তমান নাম। যার আগে তার আগে নামটা ছিল কিরিটকণা। হ্যাঁ হ্যাঁ। এবং এই কিরিটকণা থেকেই কিরিট নাম হয়েছে কিরিটেশ্বরী। এই কিরিটেশ্বরী যে কিরিট কথার অর্থটা ভীষণভাবে বিকৃত হয়ে গেছে, অনেকে বিভ্রান্ত হন। কেউ ভাবে মায়ের এখানে মুকুট পড়েছিল, কেউ ভাবে মায়ের এখানে কপাল পড়েছিল, কেউ ভাবছে কপাল সহ মুকুট পড়েছিল, এরকম একটা ভ্রান্ত ধারণা আছে। তা আমাদের হচ্ছে মায়ের করটি অর্থাৎ খুলির অংশটা, স্কাল্পটা, যেখানে মুকুটটা ধারণ করা হয়, বা যেখানে স্ত্রী বা সতবা যিনি আছেন যেখানে সিঁদুর ধারণ করেন, সেই জায়গার অংশটা, তাই করটির কিছুটা অংশ এই হচ্ছে সেই মায়ের ব্রহ্মশিলা। এটা হচ্ছে সেই মায়ের ব্রহ্মশিলা। ব্রহ্মশিলা, হ্যাঁ, আচ্ছা। যাকে রক্ষা করে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন নাটোরের রানী ভবানী। আচ্ছা, তো রানী ভবানীর নাম তো শোনাই আছে। তো সেই রানী ভবানী প্রায় 300 বছর আগে উনি মন্দিরটি স্থাপিত করে যান। আচ্ছা, শিলাতেই মায়ের পুজো হচ্ছে। এবার নকশার দিকে তাকালে দেখতে পাবেন মায়ের যে রূপ, ত্রিনয়নী জিহ্বা। হ্যাঁ। বাকি যেগুলো দেখছেন ফুল পাতালতা নকশা, এই নকশাগুলি হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র, যেগুলো আপনারা তারাপীঠ, নলাটেশ্বরী গেলে মায়ের গর্ভগৃহে এই নকশাগুলো দেখতে পাবেন। আচ্ছা, এবার নকশাটা ছেড়ে দিয়ে এই ঘেরানটার দিকে তাকান, বা এই যে খাঁজ খাঁজ উঠছে যে খোপটা, লক্ষ্য করুন। মুসলিম স্থাপত্য, এই হচ্ছে ইসলামিক স্থাপত্য। ইসলামিক, হ্যাঁ, এটা অনেক মসজিদে দেখা যায়। হাজারদুয়ারির সামনে দেখবেন ইমামবাড়াতে আছে, বা আগ্রার তাজমহলে সেখানেও দেখবেন এই ধরনের নিদর্শন আছে, আর বেশ কিছু কিছু জায়গায় তো আছে। তাই এই হচ্ছে ইসলামিক স্থাপত্য, আর এই হচ্ছে আমাদের হিন্দু স্থাপত্য আটচালা।
বাঁকুড়ার ঘরানা। হ্যাঁ, কালীঘাটের মডেল এবং চলতি কথা একে বলা হয় বাংলা চাল, কি যেহেতু এটা পশ্চিমবাংলার মধ্যে যেহেতু আছে তাই একে বলা হয় বাংলা চাল। বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে গেলে এই ধরনের স্থাপত্যগুলো বেশি দেখা যায়। তাহলে কী পেলাম? বৌদ্ধ, ইসলাম এবং হিন্দু। অর্থাৎ রানী ভবানী দেখিয়ে গেলেন যে এখানে কোনো ধর্ম বলে কিছু থাকবে না। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের গম্বুজটা বা চূড়াটা দর্শন করবেন। যারাই আসবেন তাদের বলবো মায়ের মন্দিরের চূড়াটা দর্শন করুন। দেখবেন মন্দিরের চূড়ার মধ্যে একটা অদ্ভুত নিদর্শন দাঁড়িয়ে আছে, ঠিক এরকম ব্যাকানো সোজা না। এই চার চালাটি হয়ে গেল হিন্দু, এই পেটটা হয়ে গেল ইসলাম, এই অগ্রভাগটা হয়ে গেল বৌদ্ধ। প্যাগোডা। নেপালে, তিব্বতে গেলে এই ধরনের স্থাপত্যগুলো দেখা যায়। এবার রানী ভবানী কী বার্তা এখানে উনি দেখিয়ে গেলেন যে প্রাচীন যুগে এই বৌদ্ধ, এই ইসলাম বা এই হিন্দু সেই প্রাচীন যুগে ছিল একান্নবর্তী পরিবার। তখন আমাদের কোনো আলাদাভাবে ধর্ম সম্প্রদায় ছিল না, আমরা একটা ধর্মে ছিলাম, সনাতন ধর্ম, অর্থাৎ একটা পরিবারের অংশ। যার জন্য এই 51বর্তী পরিবারের ইতিহাস দিয়েছিলেন বলেই 2023 সালে ভারত সরকার এই মন্দিরকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছিল 23 সালে। এবং পাশাপাশি রানী ভবানী এই মায়ের মূর্তিটি রক্ষা করে যান। এই হচ্ছে আমাদের কি নিজস্ব ছবি। এটি নাটোরের রানী ভবানী রক্ষা করে যান। নিরাপত্তার কারণে মন্দিরের বাইরে থাকে, মন্দির চত্বরে থাকে না। পৌষ মাসের যদি কোনো মঙ্গলবার, পৌষ মাসের যে কোনো মঙ্গলবারের দিন দুপুর 2টোর মধ্যে, 2টো থেকে সন্ধ্যের মধ্যে আসুন, তখনই মায়ের এই দেবী মূর্তির দর্শন হবে এই মায়ের শিলার উপরে রাজবেশে। আচ্ছা, তাহলে এই যে মূর্তির ফটো আমি দেখতে পাচ্ছি, এই মূর্তিটাও কোথাও আছে? হ্যাঁ, কোথাও একটা আছে, যেটা আমাদের এই মুহূর্তে বলা নিষেধ আছে। আচ্ছা, কোনো মন্দির চত্বরে থাকে তাহলে না। ওইটাই হচ্ছে ব্রহ্মশিলা? হ্যাঁ, না, মূল ব্রহ্মশিলা বলতে তো অংশ হচ্ছে পাথরের অংশ, পাথরের অংশ, যে কিরিটি 3টে ভাগে বিভক্ত, যে মায়ের যেটা অংশ সেটা কি এইটাই? এই শিলা, যার মধ্যে কিন্তু 3টে স্তর আছে। এখন ফুলের মধ্যে ঢেকে আছে। প্রথম পাঠ হচ্ছে ব্রহ্মা, দ্বিতীয় পাঠ হচ্ছে বিষ্ণু, তৃতীয় পাঠ হচ্ছে মহেশ্বর। এটাকে কেউ বলে সূর্য চন্দ্র জ্ঞান। হ্যাঁ, ঠিক আছে, এই 3টে পাঠ যার মধ্যে মালার মধ্যে আছে। এবং এই নাটোরের রানী ভবানী এই মায়ের মূর্তিটি রক্ষা করে গেছেন। নিরাপত্তার কারণে মন্দিরের বাইরে থাকে। ডিসেম্বরের মোটামুটি ধরুন 15-16 তারিখ থেকে শুরু হয়ে যাবে, জানুয়ারি 16-17 তারিখের মধ্যে এটা শেষ হবে। ঠিক এই সময়ের মধ্যে যে কোনো মঙ্গলবারের দিন 2টোর পরে আসুন, দেখবেন মায়ের শিলার উপরে সেই দেবী মূর্তির দর্শন হচ্ছে। এটার গুরুত্বটা কোথায়, কেন বন্ধ রাখতে হয়েছে, এই মায়ের কোনো সময়কালগুলো পাওয়া যায়নি, কবে কোথায় পাওয়া গেছিল সেই তথ্য আমাদের জানা নেই। তবে মায়ের মুখের দিকে তাকিয়ে দেখুন, মুখের যে আকৃতি, এর মধ্যে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে, বুদ্ধিস্ট, বুঝতে পারছেন? তার মানে এটার মধ্যে ঐতিহাসিক গুরুত্বটার মূল কারণ, ধাতু গয়নাগাটি গুরুত্ব নয়। তাই রানী ভবানী সেই ব্যবস্থাগুলো করে গেছেন। আমরা বংশপরম্পরায় ওনার রীতি নিয়ম প্রথাগুলো মেনে চলছি। এইভাবে বিশেষ বিশেষ দিনে মাকে বের করা হয়, তখন মাকে ঘিরে এখানে উৎসব শুরু হয়, পৌষ মেলা। আচ্ছা, তাহলে ঠাকুরের যে মূল মূর্তি বা মূল বিগ্রহটা সেইটাকে আমরা ব্রহ্মশিলা বলছি না? না, সেটা ব্রহ্মশিলা নয়, এটা মায়ের রাজবেশ। রাজবেশ, সেইটা রানী ভবানী প্রতিষ্ঠা করেছিলেন? রানী ভবানী প্রতিষ্ঠা না, রানী ভবানী পেয়েছিলেন কোথা থেকে একটা, ও পেয়েছিলেন, রানী ভবানী কোথা থেকে উদ্ধার করেছিলেন, কিন্তু সেই তথ্য উনি জানতেন না। রানী ভবানী এই মায়ের মূর্তিটি কবে, কোথায়, কিভাবে পেয়েছেন সেই তথ্য আমাদের জানা নেই। আচ্ছা, তাহলে এই ব্রহ্মশিলাটা কিভাবে আসে, সেটাও রানী ভবানীর কাছ থেকে? হ্যাঁ, সেটা তো এই ব্রহ্ম যে শিলা মায়ের যেটা অংশ, সেটা তো এই কিছু বছরের নয়, বহু যুগের, কয়েকশো বছর আগে, কয়েকশো বছরের ইতিহাস। সেইটা প্রথম এখানে যখন পড়ে তখন মন্দির হয়েছিল। পেছনে একটা মন্দির ছিল ভাঙা, হয়তো আপনারা আগে দেখেছেন। সেই মন্দিরটা ভেঙে যাওয়ার পরে রানী ভবানী তখন এই মন্দিরটা করে। এই যে মন্দিরটা, এটা রানী ভবানীর নিজের তৈরি? হ্যাঁ, রানী ভবানীর তৈরি। আচ্ছা, এই যে গঠন সব রানী ভবানীর তৈরি? রানী ভবানী সব দিয়ে উনি তৈরি করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইতিহাস দিয়ে গেছে। আজ আমি এখানে এসে পুজোও দিয়েছি, এটা আমার ভীষণ ভালো লাগছে। এই মন্দিরে মুসলিম এবং হিন্দু একসাথেই পুজো দেয়? হিন্দুরা তো দেয়, মুসলিমরাও? মুসলিম পরিবার, অনেক মুসলিম পরিবার আছে পুজো দিতে আসে। যেমন ধরুন এই কালী পুজোর সময় আমাদের বহরমপুরের এক পরিবার আছে, বেশ আমার বাবার সঙ্গে বহুদিনের পরিচয় আছে। ওই কাকু এসে কিন্তু প্রত্যেক বছর ওনার স্ত্রীকে নিয়ে, নাতনিকে নিয়ে বেশ সুন্দর করে সেজে গুজে এসেই পুজো দিতে আসে, মায়ের পুজো দেয়, অঞ্জলি দেয়, মাকে ধূপ কাঠ দেখায়, মাকে প্রণাম করে যায়। তারপর আবার প্রত্যেক বছর পৌষ মাসের সময় আমাদের যে মায়ের যে রাজবেশটা হয়, সেই রাজবেশের সময় মাকে যে একটা আমরা মালাগুলো পড়াই, যে রজনীগন্ধার মালা, সেই ভদ্রলোকও উনি কিন্তু একদিন এসে মঙ্গলবারে, যে কোনো একটা মঙ্গলবারে এসে উনি কিন্তু মালা দিয়ে যান। মালা দিয়ে? হ্যাঁ, মাকে ঠিক ওই টাইমেই ঢোকে, 2টো
টয়লেটের পরে উনি আসেন, মায়ের জন্য অপেক্ষা করে, আমাদের রাজবেশ হওয়ার পরে উনি তখন আসেন ভেতরে, মাকে আমরা মালা পরিয়ে দিই। মানে এইটা সেই পুরোনো দিন থেকেই চলে আসছে। হ্যাঁ, প্রথা আগে তো আছেই আমাদের এখানে। ওই ধরুন এই যে আমাদের মন্দিরে যখন কোনো উৎসব হয় বা কোনো কিছু সময়, তখন অনেক মুসলিম পরিবার আসে, সহযোগিতা করে আসে। আমাদের এখানে কোনো সমস্যা নেই, সবাই একসঙ্গেই ওঠা বসা মেলামেশা সবাই একসঙ্গে। আচ্ছা, বৌদ্ধতন্ত্রের শ্রীযন্ত্র। শ্রীযন্ত্রম, একসময় নাকি বৌদ্ধ তান্ত্রিকরা হ্যাঁ, এখানে এখানে বৌদ্ধতান্ত্রিকদের প্রভাব ছিল এক সময়। কারণ এই সমস্ত জায়গাতে যে মহিপাল স্টেশন যেগুলো আছে, ধর্মপাল, এই যে কর্ণসুবর্ণ, এগুলো তো তারা তো বৌদ্ধ উপাসক ছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, একসময় তো এখানে ছিল। কর্ণসুবর্ণ তো প্রচুর। হ্যাঁ, ছিল। হ্যাঁ। তাই যার জন্য আর এই জায়গাটা, আর যেহেতু মায়ের এই যে রাজবেশের যে মূর্তি যেটা মায়ের দেখতে, এটাও তো সেই বুদ্ধের আদলটা, গৌতম বুদ্ধেরই আদলে। বুদ্ধির আদল। এবং এখানকার যে ভৈরব মূর্তি যেটা ছিল, আমাদের মায়ের পাশে যে ভৈরব মন্দির আছে, যেখানে একসময় মূর্তি ছিল ভৈরবের, যেটা এখন বর্তমানে মানে এখান থেকে একসময় 60 বছর আগে চুরি হয়েছিল, 50-60 বছর আগে। এখন বর্তমানে যেটা আছে মিউজিয়ামে চলে গেছে, যে আমার জেলা বাহাদুর মিউজিয়ামে খোঁজ পাওয়ার পরে তাকে রেখে দেওয়া হয়েছে। সেটাও ছিল বৌদ্ধ মূর্তি। ও, মানে এখানে একসময় প্রাচীন যুগে বৌদ্ধের ভীষণ প্রভাব ছিল। মানে যে বৌদ্ধ ভৈরব তিব্বতী মূর্তিটা সাধকদের- আছে, ভৈরব মূর্তি, ভৈরব মানে তো শিব, কিন্তু সেটা দেখতে গৌতম বুদ্ধের মতো। হ্যাঁ, মূর্তিটা বৌদ্ধের মূর্তির মতো ছিল দেখতে। তো দেখুন, এই মন্দিরটা যে রানী ভবানী তৈরি করেছিলেন তার বড় প্রমাণ এই যে হচ্ছে চৌকাঠ। এই চৌকাঠটা সম্পূর্ণ পাথরের তৈরি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই চৌকাঠটা পুরো পাথরের। এই নিচে দেখুন, এই যে এখান থেকে রং উঠে গেছে, এই যে এটা পুরো পাথরের। আর পরে এই যে এই পাশে যে মন্দিরটা হয়েছে, এইটার বয়স 30 থেকে 35 বছর। এই মন্দিরটা কিন্তু অতটা পুরনো না। এই যে এইটা কিন্তু মন্দিরের ভিতরে বিভিন্ন পূজারী থাকেন, তারা বলে এইটা সবচেয়ে বেশি পুরনো, এইটা পুরনো, এখানে আসুন, এরকম ব্যাপার নিয়ে কিন্তু একটু তর্ক বিতর্ক চলে এনাদের মধ্যে। কিন্তু সবচেয়ে বেশি পুরনোর যে জিনিসগুলো, তার একটা আমি এখানে আপনাদের উদাহরণ দিলাম, এই যে চৌকাঠটা পাথরের। এবার এই নতুন মন্দিরে প্রবেশ করে আপনাদের জানাবো এর ভেতরের রহস্য এবং গল্প। এই দেখুন, মাতা কিরিটেশ্বরী। माया किरीट है, আচ্ছা, মায়ের কিরিট কোনটা দাদা? मुकुट गिराता है, मुकुट शिला है, कपूर का तला है। ও আচ্ছা, এই কাপড়ের তলায়। অমাবস্যাকে স্নান করে কাপড় চেঞ্জ করানো হয়। আচ্ছা, ওটা অনেকজন আর ওটা কি টাকা- দেখানো যায়, সবাইকে দেখতে পাই? হ্যাঁ, ও অনেকজন পয়সা করে দিয়ে যায় রুপিয়া, তখন মাকে স্নান করে কাপড় চেঞ্জ করানো হয়। আচ্ছা, এই ঠাকুরের নিচে যে কিরিটিটা রয়েছে, মানে এই যে মুকুটটা রয়েছে, এটাও কিন্তু ব্রহ্মশিলা বলা হচ্ছে। এখানে ছবি দেখানো হচ্ছে, কিন্তু ঠাকুরের কাপড়ের নিচে সেটা রয়েছে, এটাও ব্রহ্মশিলা। এইখানে কিন্তু এই যে মন্দিরগুলো রয়েছে না, এই যে একটা মন্দিরে ঢুকলাম, তার আগে এই মন্দিরে ঢুকলাম, সবাই কিন্তু দাবি করছে এটা বেশি পুরনো, এটা বেশি পুরনো। এখানে ব্রহ্মশিলা, এখানে কিরিটি রয়েছে। এক একজন কিরিটির এক একভাবে তার সংজ্ঞা দিচ্ছেন। কেউ বলছে কিরিটি মানে মাথার খুলি, মানে কিরিটি যেমন মানে মস্তিষ্কটাকে 3 ভাগে ভাগ করা যায়, সূর্য, চন্দ্র আর জ্ঞান। কিন্তু ওই মন্দিরের ব্যাখ্যাটা আবার আলাদা। ওই মন্দিরের কিরিটি মানে বলছে হচ্ছে মানে মাথার কপালের সামনের অংশ এবং মুকুট। কিরিটি মানে এই বোঝাচ্ছে। এবার সত্যি কোনটা মিথ্যে কোনটা এটা কিন্তু কেউ জানে না, সবাই এইভাবে নিজেরটাই দাবি করছে আমারটা সত্যি। এই ভৈরব মন্দিরের মধ্যেও শিব ঠাকুর আছেন, এবং মূল যে এর মধ্যে শিব ঠাকুর ছিল, মানে যে ভৈরব বাবা ছিল, সেই ভৈরব বাবার কিন্তু যে দেহের বা মুখের আকৃতি, সেটা কিন্তু ভগবান গৌতম বুদ্ধের মতন ছিল। তো এটা কিন্তু সম্পূর্ণ নাটোরের রানী ভবানী তৈরি করেছিলেন এই মন্দিরটা। তো এইটাই আমার মনে হচ্ছে এটা কিন্তু বেশি সঠিক এবং বেশি যুক্তির সাথে মিলছে এই মন্দিরটা। এই যে এই মন্দিরটা, আর ওইটা 30 থেকে 35 বছর পুরনো মন্দির, খুব একটা পুরনো না, ওই পাশের লাল মন্দিরটা। আর এটাই কিন্তু মূল পুরাতন মন্দির। আর আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে একটা পুকুর রয়েছে। এই পুকুরটা কেটেছিল হচ্ছে মির্জাফরের একটা শরীর খারাপ হয়েছিল, একটা রোগ হয়েছিল, কুষ্ঠরোগ। সে মোটে সারছিল না। তো সেই সময় এই কিরিটেশ্বরী দেবী যে ব্রহ্মশিলা আছে, সেই ব্রহ্মশিলার সেই ধোয়া জল, সেই জলটা উনি খেয়েছিলেন। খাওয়ার পরে তার কুষ্ঠরোগ সেরে গেছিলো। তো সেই রোগ সারার পরে উনি বলেছিলেন যে আমি মন্দিরের নামে কিছু দিতে চাই। এবং সেই সময় সবচাইতে বেশি যেটা অভাব ছিল সেটা হচ্ছে পানীয় জলের ব্যবস্থা। পানীয় জলের জন্য সবাইকে পুকুরের উপরেই নির্ভর থাকতে হতো। তো উনি এখানে এই পুকুরটা কেটেছিলেন। তো এই নিয়ে আবার মতভেদ আছে যে এই পুকুরটা অন্য কোনো হিন্দু রাজা কেটেছিলেন না নবাব মির্জাফর কেটেছিলেন। তো তার নবাব মির্জাফর কাটার বড় প্রমাণ হচ্ছে উনি এটা মানে পূর্ব পশ্চিমে কেটেছেন, কারণ পশ্চিমটা হচ্ছে মুসলমানদের একটা পবিত্র দিক। যদি কোনো হিন্দু রাজা কাটতেন তাহলে এটা উত্তর দক্ষিণে হয়তো কাটতো, এটা কিন্তু উনি কেটেছিলেন মির্জাফর। এখানে চারদিকে 4 চাল, হ্যাঁ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। হ্যাঁ 4টে চাল এরকম। হ্যাঁ 4 চালাটা হলো হিন্দু,
আচ্ছা, চারচালাটা হিন্দু, হ্যাঁ। হিন্দু স্থাপত্য। আর এই যে ডুমটা, হ্যাঁ, এটা ইসলামিক স্থাপত্য। আচ্ছা, ইসলামিক, হ্যাঁ। আচ্ছা। আর ঢেউ থেকে অগ্রভাগটা যেটা ঢেউ থেকে অগ্রভাগটা, হ্যাঁ, বৌদ্ধ, এটা বৌদ্ধ। প্যাগোডা বলা হয়। প্যাগোডা, হ্যাঁ। নেপাল তিব্বতের মন্দিরের স্টাইলগুলো দেখতে। আচ্ছা, তো এই মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন রানী ভবানী এই মন্দিরটা এমনভাবে তৈরি করেছিলেন যে সর্বধর্ম সমন্বয়ে, ইসলাম, হিন্দু এবং বৌদ্ধ। আর কিরিটেশ্বরী মায়ের মন্দিরের পেছনে ভৈরব বাবার মন্দির, এর ভিতরে শিব ঠাকুর রয়েছেন। এই দেখুন, এইখানে কিন্তু একসময় ভৈরব বাবা ছিলেন, তার দেখতে একদম গৌতম বুদ্ধের মতনই ছিল, কিন্তু সেই মূর্তিটা 70-80 বছর আগে মতন একবার চুরি হয়ে গেছিলো। তারপরে সেটা রয়েছে মুর্শিদাবাদের ট্রেজারিতে, মুর্শিদাবাদের সংরক্ষণশালায়। আর পেছনে দেখুন এরকম সুন্দর একটা বসার জায়গা, এই জায়গাটা কিন্তু দারুণ। এইগুলো কিন্তু যে মন্দিরের একটা চৌহদ্দি থাকে, তার চারিপাশে বিভিন্ন ঠাকুরের মন্দির থাকে, বিশেষ করে শিব ঠাকুরের মন্দির। তো এর ভিতরেও কিন্তু শিব ঠাকুর রয়েছে, ওর ভিতরেও কিন্তু শিব ঠাকুর রয়েছে। আর এটা তো আপনাদের দেখালাম। আর এইটা কিন্তু একটা পুরনো মন্দির, সেটাকে ভেঙে পরে এটা তৈরি করা হয়েছে। সেই মন্দিরটা না ভেঙে যদি সেটাকে মানে বাঁচিয়ে রাখা যেত তাহলে কিন্তু আরও দারুণ হতো। আমি পুরনো মন্দিরের ছবিটা দিয়ে দেবো, যে সে ভাঙাচোরা অবস্থায় ছিল, সেটাকে সরকার পুরো ভেঙে এইটা বানিয়েছে। আর সামনেই রয়েছে, এই দেখুন, সামনেই রয়েছে সেই বিশাল পুকুরটা। ভীষণ পরিমাণে হাওয়া আসছে, তো আমি এই পুকুরের সামনেই দাঁড়িয়ে রয়েছে। এই যে লম্বা পুকুর দেখুন, পুরো পূর্ব পশ্চিমে এই পুকুরটা কাটা, তো সেই জন্য পশ্চিম দিকেই হচ্ছে মুসলমানদের সবচাইতে যে পবিত্র স্থান, সেটা হচ্ছে পশ্চিম দিকে। সেই জন্য কিন্তু মির্জাপুর পূর্ব পশ্চিমে এই পুকুরটা কেটেছিল। আর এই পুকুর থেকেই সেই আমলে, মানে সেই মির্জাপুরের আমলে, তখন এই গ্রামটার নাম ছিল কিরিটকণা গ্রাম। সেই কিরিটকণা গ্রামের মানুষ এই পুকুর থেকেই জল সংগ্রহ করতো, খাবার জলের ব্যবস্থা সম্পূর্ণ এই পুকুর থেকেই কিন্তু হতো। তো এইটা কিন্তু মির্জাপুরের দ্বার। আর এই কিরিটেশ্বরী গ্রামটা 2023 সালে কেন্দ্র সরকার এই গ্রামটাকে ব্রোঞ্জ ক্যাটাগরিতে ভারতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রাম হিসাবে ঘোষণা করেন, শ্রেষ্ঠ ট্যুরিজম ভিলেজ। তো এইটা কিভাবে হয় সেটা হচ্ছে, আমি একটু আগে যে ব্রাহ্মণ মহাশয়ের সাথে কথা বলছিলাম এইখানে দাঁড়িয়ে, ওই ব্রাহ্মণ মহাশয়ের সাথে পশ্চিমবঙ্গে যে ট্যুরিজম বিভাগের একজন আধিকারিক ছিলেন নন্দিনী চক্রবর্তী, ওই নন্দিনী চক্রবর্তী এই বিষয়টা, ওনার কাছ থেকেই প্রথম নন্দিনী চক্রবর্তী এই বিষয়টা জানেন যে এর মাহাত্ম্যটা কী। তারপরে তিনি গিয়ে কেন্দ্র সরকারকে সেই সূচনাটা দেন। তারপর কেন্দ্র সরকার এই গ্রামটাকে ব্রোঞ্জ ক্যাটাগরির মধ্যে সবচাইতে সেরা গ্রাম হিসাবে ঘোষণা করেন। আর নটরের রানী ভবানীর তৈরি মূল মন্দিরটা, সেটা আপনাদের আমি জানিয়েছি। আর নটরটা কোথায়? নটরটা হচ্ছে রাজশাহী বিভাগের একটা জেলা বাংলাদেশের, সেটা হচ্ছে নটর। সেইখানকার রানী ছিলেন রানী ভবানী, যখন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ একসাথে ছিলেন, টোটাল একটা বাংলা। সেই সময় কিন্তু রানী ভবানী সেই আসল যে মূর্তিটা, ঠাকুরের যে বিগ্রহটা সেটা এবং ঠাকুরের শিলা, সেই উনি রক্ষণাবেক্ষণ করে এই মন্দিরে এনেছিলেন। ওই যে মন্দির, এই মন্দিরে এনেছিলেন। তো সেই পুরনো কিছু স্মৃতি না এখনও আছে, ওটা তো পরে সুন্দর করে আবার তৈরি করা। দেখুন পুরনো এই বট গাছটা দিয়ে ঘেরা, এই দেখুন সেই পুরনো আমলের ইট আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কত পাতলা পাতলা, এই দেখুন, এটা কিন্তু এখনকার ইট না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই নটরের রানী ভবানী তৈরি করেছিলেন সেই সময়কার। কিছু স্থাপত্য এখনও আছে, মানে ভগ্না শেষ হয়ে, সেটার মধ্যে এটা একটা উদাহরণ। এই দেখুন আরও এই চারপাশ দিয়ে রয়েছে, এই যে আপনাদের দেখাচ্ছি কাছে গিয়ে, এই দেখুন, এই যে সেই আমলের কিছু মন্দিরের স্মৃতি এখনও রয়েছে। এটা এগুলো একদম ভেঙে গেছে, দেখুন ইটগুলো কত পাতলা পাতলা, এইগুলো দেখুন। তো ইতিহাস খুঁজতে মুর্শিদাবাদে আসলে প্রচুর ইতিহাস পাওয়া যাবে। আর এটা তো হচ্ছে একটা হলঘর মতন করা হয়েছে এখানে রেস্ট করার জন্য। আর এই দিকে দেখুন, এই যে আর একটা মন্দির, ইটগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা পুরনো, কত দিনের হয়ে গেছে। তো মন্দির থেকে বেরিয়ে এবার আপনাদের কিন্তু এই গ্রামটা একটু ঘোরাবো, কারণ এই গ্রামটা ট্যুরিজম বিভাগের অন্যতম একটা শ্রেষ্ঠ গ্রাম হিসাবে চিহ্নিত হয় 2023 সাল থেকে। তো সেই জন্য এবার গ্রামটাও কিন্তু এবার ঘুরে দেখতে হবে। তো এখান থেকে প্রথমে আখের রস খেয়ে নিচ্ছি, তারপরে গ্রামের দিকে যাব। দাদা এইখানে এই মন্দিরে মুসলমানরা অনেকে পুজো দিতে আসে, দেয়, এইটাই একটা অবাস্তব ব্যাপার। যাই বলতে আপনার দুধ গঙ্গা জল এনে দিয়ে দেয়, দুধ গঙ্গা এনে দিয়ে যায়, ওরা ভেতরে যায় না? হ্যাঁ, ওরা অনেকে যায়, অনেকে যায় এবং পর্যটকরা এসে আপনার যায়। আর এরকম গ্রামবাসীরাও পাশে মুসলিম মানে ইয়ে আছে, ওরাও দিয়ে যায়। আচ্ছা।
মুসলিমরা থাকে ওরা শুধু পুষ্পাঞ্জলিটা দেয় না, পুষ্পাঞ্জলিটা এমনি ওরা যদি বলে যে নাম গোত্র দিয়ে পুজো করতে সেটাও করে। সেটাও করে দেয়। যেমন 5 গ্রাম থেকে এসেছিল একজন, মানে ওর দিদা মানসা করেছিল যে আমার নাতির যদি ভালো হয় তো আমি পুজো দিয়ে যাব। আমার হাজব্যান্ডই পুজোটা করে দিয়েছিলেন পৌষ মাসে মেলার সময়। তো ওনাকে বলছে আমার পুজো দিতে এসেছি আমি, আমাকে পুজোটা করে দেন ঠাকুর। তো পুজোটা আমার হাজব্যান্ড পুজো করতেন এই মন্দিরে। ও আচ্ছা, এই জানুয়ারির 10 তারিখ মারা গেলেন হঠাৎই। আচ্ছা, তো পুজোটা করে দেন ঠাকুরমশাই। তো ওনাকে জিজ্ঞাসা হচ্ছে আপনার নাম কি? তো কি বললো, আমার নাম নূর আলম শেখ। নূর আলম শেখ। তো বলছে তো আপনার গোত্র? ওই যে ঠাকুরমশাই আমি বললাম আমার নাম শেখ, নাম গোত্র ধরে নূর আলম শেখ বলে পুজোটা করে দিল। এবং ওর মানে যে ওল খাওয়ার ওল ছিল সেটা মানসা করা ছিল, উনি সেই দিয়ে 5 ফল খাওয়ার ওল, হ্যাঁ ওটা মানসা ওই সব দিয়ে 5 ফল ফুল মিষ্টি সব কিছু দিয়ে উনি পুজো দিয়ে যান। এবং এই মন্দিরকে মুসলিমরা অনেক লোকে জমিদান করেছেন। আচ্ছা, গ্রামের ভেতরে যে গুপ্ত মন্দির আছে, তো গুপ্ত মন্দির যাওয়ার আগেও আপনার রাস্তাতে মানে ঢোকার রাস্তাটা মুসলিমদের। আচ্ছা, জমিদান করেছে। তাহলে আমরা কিন্তু পুরো ঠিকঠাক ঘটনা শুনেছি। আমরা যেটা শুনি যে এখানে মুসলিমদের তাদের একটা আস্থা আছে, তারা এসে এখানে পুজো দেয়, সেটা কিন্তু একদম সত্যি। আমাদের নিজের চোখে, আপনাদের নিজের চোখে দেখা যান। এবং মন্দির কমিটিতেও মুসলিম আছে। মন্দির কমিটিতেও মুসলিম আছে। ও আচ্ছা আচ্ছা। তো দেখুন মন্দির থেকে বেরিয়ে তারপরে এইখানে এসে কি ভাজা হচ্ছে, এদিকে লুচি মনে হয়, লুচি টুচি দেখি কিছু কি আছে এখন। লুচি দাদা? আচ্ছা দেন তো। এখান থেকে লুচি খেয়ে নিচ্ছি। কত করে লুচি? 5 টাকা। আচ্ছা দুটো দেন, আগে খেয়ে দেখি। তো কিরিটেশ্বরী মন্দির থেকে একটু সামনে বেরিয়ে একটা মোড় আছে ছোট, সেখানে কয়েকটা দোকান আছে, আর এখানে একটা খাওয়ার জায়গা। খাওয়ার কিন্তু সেরকম কিছু এখানে নেই, তবে এখানে যা পাওয়া যায় সব নিরামিষ। তো এবার আপনাদের যে গুপ্ত মন্দিরের কথা আপনারা জানেন যে এখানে আসলে আরেকটা মন্দির আছে গুপ্ত মন্দির, সেই মন্দিরের দিকেই নিয়ে যাচ্ছি এই যে এই রাস্তা দিয়ে। তো চলুন যেতে যেতে গ্রামটাও আপনাদের দেখায়, যে আপনাদের বলছিলাম যে গ্রামটা দেখাবো। এই গ্রামটাকে কিন্তু একটা সময় নাম ছিল কিরিটকণা গ্রাম, মানে মায়ের কিরিটিটা পড়েছিল তাই কিরিটকণা বলা হয়, তাই তো? এটা কি আপনাদের বাড়ি? এটা খামার বেটা। খামার এটা। আচ্ছা, এখানে এরকম মাটির বাড়ি দোতলা প্রচুর দেখা যায়, তবে এখন বেশিরভাগ পাকা হয়ে গেছে, একটা সময় ছিল প্রচুর। তো মুর্শিদাবাদের একটা প্রত্যন্ত গ্রাম, কিন্তু এই রাস্তা দিয়ে ভিতরে ঢোকার পরে আমার অত প্রত্যন্ত লাগছে না। বাড়িঘরটার বেশ সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু মেইন যে মূল মন্দিরটা আছে, মূল মন্দিরের পেছন দিকে গেলে ওদিকে প্রচুর সাঁওতাল পাড়া আছে। তারা কিন্তু তাদের জীবন এখনও অনুন্নত, কিন্তু এদিককার মানুষের জীবন এখনও বেশটাই উন্নত লাগছে। এইদিকে দেখুন দোতলা বাড়ি দেখতে পাচ্ছি আমি, মাটির দোতলা বাড়ি, কিন্তু সেটা পরিত্যক্ত। এই যে এই দেখুন এইদিকে আসলে এরকম 2 তলা মাটির বাড়ি প্রচুর দেখা যায়। এই দেখুন এই বাড়ি, এইখানে কিন্তু মানুষ থাকে। এই সামনেরটাও দেখুন। দাদা এই মাটির বাড়িটা কি 2 তলা নাকি? এটা 2 তলা নাকি? উপরেও থাকা হয় আপনাদের? ও আচ্ছা। তো এই পাড়ায় দেখছি প্রচুর এরকম 2 তলা ঘর আছে, এখনো এইদিকে আসলে দেখা যায় অনেক আছে। হ্যাঁ, সামনে কতটা আর ওই গুপ্ত মন্দির? গুপ্ত মন্দিরটাও ওখানটাই ছিল, আর এই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘোরা হবে। এই দিক দিয়ে গেলে সুবিধা হতো। গুপ্ত মন্দির তো এইটা। কোনটা? ওই যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মোড়টা হচ্ছে ওখানটা। ও আচ্ছা, আর এইদিকে কি তাহলে? এই দিক দিয়ে ওই দিকে উঠা হবে রাস্তা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখুন এই যে সামনে আর একটা আপনারা দেখতে পাচ্ছেন 2 তলা মাটির বাড়ি। এখানে এরকম প্রচুর দেখতে পাবেন, তবে সেইগুলো এখন কিন্তু কমে আসছে, দিনকে দিন মানুষ ভেঙে দিচ্ছে এবং পাকা বাড়ি তৈরি করছে। এবার দেখুন সেই পুরনো মন্দিরের নিদর্শনের এবার কিছু কিছু অংশ আপনাদের চোখে পড়বে। এই যে এই দেখুন, এটাও একটা পুরনো মন্দিরের নিদর্শন। এর পাশেই হচ্ছে গুপ্ত মন্দিরটা, এই মন্দিরের একদম পাশে। তবে এইগুলো এখন দেখুন
দেখুন এর ভিতরে এখন এই আশেপাশের মানুষের তারা জ্বালানি টালানি এইসব রাখে। আর এটা কত পুরনো, আপনারা আগেও আপনাদের দেখিয়েছি এরকম সরু সরু ইট। তো এইগুলোই কিন্তু সব রানী ভবানীর আমলে তৈরি। এই দেখুন এই একটা সেই দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতনই কিন্তু পুরো ধাঁচাটা। দাদু এই যে যে এইগুলো দেখছি পুরনো পুরনো মন্দিরগুলো, হ্যাঁ এগুলো পুরনো। এগুলো কি সেই রানী ভবানীর আমলে তৈরি? হ্যাঁ হ্যাঁ উনিই তৈরি করেছিলেন? আচ্ছা, এ বসবো একটু? বসো। তা কেমন আছেন? হ্যাঁ ভালো আছে। এইটা বাড়ি? এইটা বল। ও, তাই গুপ্ত মন্দিরটা কোন দিক দিয়ে যাবো? গুপ্ত মন্দিরের রাস্তা দিয়ে। ও, তো দেখুন ওই গুপ্ত মন্দিরের আশপাশ দিয়ে কিন্তু এই মন্দিরগুলো। তো গুপ্ত মন্দিরের রহস্যটা নাকি এরকম শুনলাম যে যখন ওই মেইন যে মায়ের শিলাটা, ব্রহ্মশিলাটা আনা হয়, তখন নাকি মুর্শিদ কুলি খাঁ সেই ব্রহ্মশিলা চুরি করে নেবে অথবা ভেঙে দেবে, এরকম কি একটা শুনছিল। তো সেই জন্যে ওই শিলাটাকে গুপ্তভাবে এই জঙ্গলে রাখা হয়, তখন নাকি এই মন্দিরটা তৈরি করা হয় যে গুপ্ত মন্দির, এরকম শুনলাম। কতটা সত্যি মিথ্যা আমি জানি না। তখন নাকি এইসব জায়গায় বাঘ ভাল্লুক ছিল, ভীষণ জঙ্গল ছিল, তখন ওই মূর্তিটা মানে ঠাকুরের যে ব্রহ্মশিলাটা সেটা এইখানে এনে রাখা হয়। তো এইখানে এমনি রাখা হবে, তারপরে সেটাকে একটা নাম দেওয়া হয় গুপ্ত মন্দির। এটাই নাকি শুনলাম মূল ব্যাপারটা। মন্দিরটা আমি শুনেছিলাম এই যে মন্দিরটার কথা বলছে না, হ্যাঁ, গুপ্ত মন্দির, মায়ের মন্দির এইখানটাতেই ছিল। এখানটাতে ছিল এই যে এইটা? হ্যাঁ শুনুন গল্পটা, আচ্ছা, এখানটাতেই ছিল। দাদু যেটা বলছেন সেটা হচ্ছে ওই মুর্শিদ কুলি খাঁর আমলে, উনি সেটা ইংরেজ বলেছেন, ওই মুসলমানদের আমলে ওই যে শিলাটা ছিল, যে মূল শিলাটা, সেটা হচ্ছে মুসলমানরা ওরা ভেঙে দেবে, সেই জন্য এই জায়গা যারা এই জায়গাতেই ছিল। হ্যাঁ যারা ঠাকুরের রক্ষণাবেক্ষণ করতো তারা এটাকে এখানে রেখে চলে গেছিল। হ্যাঁ তারপরে পরবর্তীকালে জমিদারকে স্বপ্ন দেখায় যে আমি এখানে রয়েছি, এখান থেকে আমাকে নিয়ে যা। তারপরে এখান থেকে নিয়ে মন্দিরে প্রতিস্থাপন করে। সেটা মন্দিরের মতন তৈরি করা নাই, দেখবেন যে ঘরটা দেখি। আচ্ছা আচ্ছা, ওই তারপরে ওখানে প্রতিস্থাপন করা হয়। তারপর তো পাবলিক হয়তো করে দিল, এগুলো করে দিল, তারপর মন্দিরের মতন কাটিং। কিন্তু পুরনো মন্দির দাদু বলতে যাচ্ছেন এই যে এইগুলো, এইটাই ছিল এই যে, কারণ এর ঠিক পিছনেই হচ্ছে গুপ্ত মন্দিরটা, একদম পিছনে। কিন্তু পুরনো যে আসল মন্দির সেটা কিন্তু এই যে বলছে গুপ্ত মন্দির ছিল। এবার আমার কথাটা ঠিক ধরি, যে এই যে একটা মন্দির, এইগুলো আরো দুখানা মন্দির ছিল। তাহলে এটা হচ্ছে আসল ব্যাপার। এই দেখেন আরো চলে দেখেন পড়ে গেছে এবারে। ওই যে ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখুন ওইখানেও আরো মন্দির ছিল, তো ওইগুলো ভেঙে গেছে, পড়ে গেছে। আবার খাট আছে দিকে ছিল। তো এই জায়গাটাই মূল ছিল। মানে পয়সাও দিছে না, না তো আমি নিজে সংস্কার করে দিতাম মন্দিরটা। আমার বাড়ির সামনে মন্দির। তোমার বাড়ি কোনটা? এইটা। ও আচ্ছা, পঞ্চমুখী মন্দির জানলেন? এটা পঞ্চমুখী মন্দির ছিল? হ্যাঁ পঞ্চমুখী। একটাই আছে এলাকার মধ্যে, একটাই এটাই। পঞ্চমুখ মানে পাঁচটা মুখ ছিল? হ্যাঁ পাঁচটা চূড়া। আচ্ছা, পাঁচটা চূড়া দেখায়। তো ওই দাদা আমাকে আর একটা মন্দির দেখাবেন। কোনটা? ও আচ্ছা, এইটা ওই 107টা শিব মন্দিরের মধ্যে? হ্যাঁ এটাও একটা। হ্যাঁ আচ্ছা, এটা কি তোমরা পুজো করো? হ্যাঁ এখন আমরাই করি পুজো, কি করবো। আচ্ছা, এর ভেতরে কিন্তু শিব ঠাকুরের ওই পাথর আছে, মূর্তি আছে, ওখানে পুজো দেওয়াও হয়। এই যে এইগুলো সব ওই রানী ভবানীর আমলেই তৈরি না? তখনকার সব। এই যে আপনারা ইটগুলো দেখলেই বুঝতে পারবেন কত সরু সরু ইট। এই যে পাতলা পাতলা, এই দেখুন একদম পাতলা বাংলা ইট। আর এটা হচ্ছে সেই বাঁকুড়ার ঘরানা। এই যে ডিজাইনটা, এটা সে বাংলা চাল বলা হয় যেটাকে। আর একটা ইতিহাস এই গ্রামে আছে, সেটা হচ্ছে এই গ্রামে 107টা শিব মন্দির ছিল। এখন তো সবগুলো ভেঙে গেছে। এই যে মন্দিরগুলো দেখানো হচ্ছে না, এই যে পঞ্চমুখী মন্দির, এইদিকে একটা ছিল, এরকম করে 107টা মন্দির ছিল, সব এখন ভেঙে গেছে। বুঝতে পারছেন, এই ছোট জায়গার মধ্যে 107টা শিব মন্দির, সব রানী ভবানী বানিয়েছে। কিন্তু এখন যেটা গুপ্ত মন্দির আছে সেটা তো পরে বানানো হয়েছে, পরে তৈরি করা হয়েছে। কিন্তু আসলটা ব্যাপারটা হচ্ছে নাকি এইখানেও কোথায় একটা, এইখানেই গুপ্ত মন্দিরটা ছিল। এটাও হতে পারে, এটাও হতে পারে, এই এরিয়ার মধ্যে যে গুপ্ত মন্দিরের যে ব্যাপারটা। দেখুন এই যে হচ্ছে, এই যে দাদুর বাড়ির সামনে বেল গাছ, এই যে দুম করে একটা বেল পড়লো, এই দেখুন, ও খুব পাকা বেল। তো দাদুর সাথে কথা বলে গ্রাম দিয়ে ঘুরে অনেক তথ্য জানলাম। আর দাদু আমার জন্য এই বেলটা ধুয়েও আনলেন। দাদু এ কি এখনই খাওয়া যাবে?
পাকা বেল তো এখনই খাওয়া যাবে? বেঁচে গেছে তো, খাওয়া যাবে না কেন? টুকা মারা হয়েছে বেঞ্চিতে, ফেটে যাবে। হাত দিয়ে এলো খেয়ে নাও। হ্যাঁ, ফেটে গেছে, ফেটে গেছে। হ্যাঁ ফেটে গেছে। টুকা আস্তে আস্তে ছড়াও দিয়ে খাও। সবাই মিলে খাই, আমি একা খাবো কেন? খান খান দেখুন ভগবান কেমন যেন ফল হিসাবে আমার এখনই বেলটা পড়লো আর আমি খাচ্ছি সেই ফলটা। কি সুন্দর বেল, এই যে এই দিদিদের গাছের। তো এখানে বসে একটা বেল খেলাম, তারপরে জল খেলাম, বেশ শান্তি। এবার আপনাদের এখানে যেটা প্রচলিত গুপ্ত মন্দির আছে সেই মন্দিরে নিয়ে যাব আপনাদের। মন্দিরটা কিন্তু অনেক পরে তৈরি, ওটাই যে অরিজিনাল গুপ্ত কিছু ওখানে করা হয়েছিল বা বিগ্রহটাকে, যে শিলাটাকে ওখানে গুপ্ত করে রাখা হয়েছিল সেটা কিন্তু না, ওটা মন্দির নামে এখন প্রতিষ্ঠিত। যে গুপ্ত আসল ব্যাপারটা মন্দির সেটা কিন্তু এইখানেই, এই যে যে মন্দির আপনার দেখাচ্ছি এইখানেই ব্যাপারটা লুকিয়ে। তো দাদুকে অনেক অনেক ধন্যবাদ, দাদুর কাছ থেকে কিন্তু অনেকটা তথ্য পেলাম যেটা গ্রামের মানুষই একমাত্র জানে। দাদু আসি তাহলে। আর দাদুর বাড়ির চারপাশ দিয়েই অনেকগুলো মন্দির, সেই জন্য দাদু আরও এই ব্যাপারটা ভালো জানে। এই যে একটা, তারপর ওইদিকে একটা পঞ্চমুখী, তার সামনে একটা শিব মন্দির, আরও ওদিকে 2-3টে ছিল যেগুলো ভেঙে গেছে। চলুন এবার গুপ্ত মন্দিরে। এই যে একটা ফাঁকা জায়গা, এই পা পাশেই হচ্ছে গুপ্ত মন্দির। চলুন। আর এই দেখুন এখানে 2তলা মাটির বাড়ি বেশ অ্যাভেলেবেল। তো এই দেখুন, এই যে চলে এসেছি আমরা গুপ্ত মন্দিরে। এটাই কিন্তু কিরিটেশ্বরীর গুপ্ত মন্দির বলে ফেমাস বা পরিচিত। দেখুন এই যে, তো গুপ্ত মন্দিরের বিভিন্ন রকম কনস্পিরেসি রয়েছে, বিভিন্ন রকম থিওরি বিভিন্ন মানুষ বলে। সেটা হচ্ছে কেউ বলে এখানে মাকে এমনভাবে রাখা হয়েছে যেটা গুপ্ত এবং যেটা বাচ্চাদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে দেখা শুভ না বা দেখতে নেই, সেই জন্য এটাকে গুপ্ত মন্দির বলে। কেউ কেউ আবার বলে এটাকে যে মুর্শিদ কুলি খাঁ যখন যে আসল যে ঠাকুরের শিলাটা আছে, যে ব্রহ্মশিলা আছে, সেটাকে ধ্বংস করার চেষ্টা করেছিল, তখন সেই ব্রহ্মশিলাটা এইখানে এসে গোপন করে রাখা হয়েছিল। এবার গোপন করে রাখার যে এই জায়গাটাই একমাত্র সেটা না, এখানে কোথাও এক জায়গায় রাখা হয়েছিল, পরে এই মন্দিরটা নির্মাণ করা হয় এবং ভিতরে একটা শিলাকে পুজো করা হয়। তখন থেকেই কিন্তু এটা গুপ্ত মন্দির, এবং একটা মা আছে এর ভিতরে, সেটা কিন্তু গুপ্তশ্বর। কিন্তু আসল যে শিলাটা এখানে লুকিয়ে রাখা হয়েছিল, যার জন্য গুপ্ত মন্দির নাম, সেটা কিন্তু সেই মায়ের করটি বা মায়ের যে শিলা, যেটা আপনাদের ওখান থেকে দেখিয়ে আনলাম, ওটাই কিন্তু আসল, যেটাকে গোপন করে এখানে একসময় রাখা হয়েছিল। এখানে না, মূলত যে গ্রামে আমি একটু আগে গেছিলাম না, মানে ওই দাদুর সাথে কথা বলছিলাম, তার চারিপাশে যেসব মন্দির ছিল ওই সব জায়গায় রাখা হয়েছিল। তো চলুন, এই যে শ্রী শ্রী কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। এই যে দেখুন, এখানে ভৈরব ঠাকুরের কিছু মন্দির রয়েছে, শিব ঠাকুরের, কারণ চারিপাশে শিব ঠাকুরের মন্দির রাখতেই হয়। এখানে জুতো খুলতে হবে, খালি পায়ে যেতে হবে। এই যে বাবা, কি এই যে এটা হচ্ছে মায়ের গুপ্ত মন্দির, এখানে মাকে গুপ্তভাবে রাখানো। এই দেখুন, তবে এখানে কিন্তু ঠাকুরের মানে একটা শিলা আছে, কিন্তু ওই ব্রহ্মশিলাটা নেই, সেটা কিন্তু সেই ব্রহ্মশিলাটা কিন্তু একমাত্র ওইখানে যে মেইন মন্দির সেখানে। এখন আমরা চলে এসেছি, এটা হচ্ছে মা কিরিটেশ্বরী গুপ্ত মন্দির। আচ্ছা, আপনি এবার বলেন এই সম্পর্কে। নমস্কার। এই যে মাকে আপনারা এখন এই মুহূর্তে দর্শন করছেন, ইনি হচ্ছেন মা কিরিটেশ্বরী। সতী মায়ের দেহের যে 51 খণ্ড 51 জায়গায় পড়েছিল, তার মধ্যে এটি একটি খণ্ড। মুর্শিদাবাদ জেলার বুকে এটি একমাত্র সতীপীঠ বা শক্তিপীঠ। এই মায় হচ্ছেন অ্যাকচুয়ালি কিরিটেশ্বরী মা। কিরিটেশ্বরীতে আরও 2টো মন্দির আছে, রাস্তার ধারে, মেন রাস্তার ধারে পাশাপাশি 2টো মন্দির আছে। তার মধ্যে একটি হচ্ছে পঞ্চমন্দির আসন। ঢুকেই যে মন্দিরটি, এখন লেখা আছে 51 পীঠের 1 পীঠ বলে নেম প্লেট লাগানো আছে, কিন্তু তা নয়, ওখানে ভক্তকে বিভ্রান্ত করা হয়। ওটা হচ্ছে মা রানী ভবানীর পালিত পুত্র রাজা রামকৃষ্ণের পঞ্চমন্দির আসন। ওখানে একসময় সাধনা করতেন রাজা রামকৃষ্ণ, মা রানী ভবানীর ছেলে। এখন ঠাকুরমশাইরা মায়ের মন্দির বলে চালিয়ে দিচ্ছেন। হ্যাঁ, সব ভক্তকে বিভ্রান্ত করা হচ্ছে, এগুলো করা ঠিক নয়। আর ওই পঞ্চমন্দির আসনের ডান হাতে আর একটা মন্দির রয়েছে, দেখবেন আদি মন্দির বলে লেখা আছে। মন্দিরে ঢুকলে দেখবেন একটা পিতলের মূর্তি আছে। যদিও আদি মন্দির বলে লেখা আছে, ওটা কিন্তু আদি মন্দির নয়, ওটা নতুন তৈরি হয়েছে। খাগড়ার আড্ডবাবুরা বাংলা 1397 সালে মন্দিরটিকে নতুনভাবে তৈরি করে দিয়েছেন। ওই জায়গাতে একসময় কিরিটেশ্বরী মা ছিলেন। এই যে মাকে এখন দর্শন করছেন, কিরিটেশ্বরী মাকে,
এই কিরিটেশ্বরী মাই আজ থেকে আনুমানিক 350 বছর আগে ওই জায়গাতে ছিলেন। মা যখন ওখানে ছিলেন তখন আলাদা একটা মন্দির ওখানে ছিল। যাই হোক, নবাব মুর্শিদ কুলি খাঁর রাজত্বকালে, যখন নবাব মুর্শিদ কুলি খাঁর রাজত্বকাল চলছিল, যখন নবাব মুর্শিদ কুলি খাঁ রাজধানী পরিবর্তন করছেন ঢাকা থেকে মুর্শিদাবাদে, সেই সময় এখানে যে তৎকালীন সেবায়েত ও জমিদার ছিলেন তাদের মধ্যে একটা ভয় জাগলো যে হয়তো যখন তখন মন্দিরের ওপর আক্রমণ হতে পারে, যেহেতু রাজধানীর সম্মুখে মায়ের মন্দির, তাই কিরিটেশ্বরী মাকে সুরক্ষিত রাখা প্রয়োজন। এই চিন্তা ভাবনা করে ওই সদর জায়গা থেকে মাকে তুলে নিয়ে এসে এখানে লুকিয়ে গুপ্তভাবে স্থাপন করা হলো পান্ডাপাড়ার মধ্যে। এটা ছিল পান্ডাপাড়া। তখন থেকেই এই মন্দির পরিচিত হয়ে গেল কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির নামে, এবং কিরিটেশ্বরী মা তখন থেকেই এখানে আছেন। এবার কেউ কেউ বলে এখান থেকে আবার নাকি ওখানে নিয়ে যাবে। না, আর নিয়ে যাওয়া হয় না, ওটা ভক্তকে বিভ্রান্ত করা হচ্ছে, এগুলো করা ঠিক নয়। ওটা পঞ্চমুণ্ডের আসনে যিনারা পুজো করছেন ওনারা মন্দিরটাকেও মায়ের মন্দির বলে চালিয়ে দিচ্ছেন, এবং ওনারাই ভক্তকে বিভ্রান্ত করছেন। বলা হয় মাকে এখান থেকে নিয়ে গিয়ে ওখানে রাখা হয়, কখনোই নয়। হ্যাঁ, মা যেখানে আছেন সেখানেই রয়ে গেছেন, আর মাকে নিয়ে যাওয়া হয়নি। এই হচ্ছে ব্যাপার। তো এখন কিরিটেশ্বরী মাকে দর্শন করতে গেলে, মাকে পুজো দিতে গেলে আপনাকে গুপ্ত মন্দিরেই আসতে হবে। মায়ের উদ্দেশ্যে 3টি মন্দিরেই পুজো হচ্ছে, কিন্তু যে মাকে দেখার জন্য ভক্তরা কিরিটেশ্বরীতে আসছে সেই মা কিন্তু বিরাজমান গুপ্ত মন্দিরে। গুপ্ত মন্দিরে না এলে কিরিটেশ্বরী মায়ের দর্শন হয় না। তাহলে এখানে রয়েছে মায়ের সেই শিলা, এটাই সেই ব্রহ্মশিলা। ব্রহ্মশিলা। হ্যাঁ। তো এখানে আসার পরে কিন্তু সেই আবার কনফিউশন আর একটা তৈরি হলো যে কোনটা আসল, কোন কিরিটেশ্বরী মায়ের মন্দিরটা আসল। এটা কিন্তু একটা দারুণ রহস্যের ব্যাপার যে সবাই বলছে এইটা আসল ওইটা আসল, কিন্তু এই যে গুপ্ত মন্দিরটা তো অবশ্যই এটাও একটা বিশাল একটা এর জাগ্রত ব্যাপার আছে। আর সেরকম যে কিরিটেশ্বরী মায়ের যে প্রথম আমি মন্দিরে গেছিলাম সেটাও কিন্তু। তো এই দুটো মন্দিরে এসেই আপনারা পুজো দিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তো একটা না একটা তো সঠিক হবেই। আর এই গুপ্ত মন্দিরের সামনেই দেখুন এরকম একটা গাছ আছে, রঙিন বাবলা গাছ, যেটা আপনারা হয়তো খুব অল্প মানুষই দেখেছেন। দেখুন এর ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে, মানে সবুজ, হলুদ, সাদা। আপনি এতক্ষণ দেখেননি? দেখুন কত সুন্দর লাগছে। আর উনি ওই পাকা বীজগুলো নিয়ে যাচ্ছেন, বাড়িতে গিয়ে লাগাবেন। তো আপনাদের কিন্তু এটাও একটা বিষয় জানালাম, এখানে এসেও দেখলাম যে এখানে যে পূজারী আছেন তিনিও বলছেন এইটা আসল কিরিটেশ্বরী মায়ের মন্দির, যেখানে কিরিটেশ্বরী মায়ের সেই মূর্তি না, সেই কিরিটেশ্বরী মায়ের শিলাটা এখানে রয়েছে। কিন্তু যে পুজোটা হয় মানে পৌষ মাসে যে 4টে মঙ্গলবার বিশাল পরিমাণে ভিড় থাকে এবং মানুষের পুজো, সেটা কিন্তু ওই মন্দিরেই, মেইন মন্দিরে। এবং সেই সময় একটা ঠাকুরের মূর্তিটা আনা হয়, সেই মূর্তিটা কিন্তু ওই মন্দিরেই আনা হয়, সেটা রাজবেশে মা থাকেন, সেটাই কিন্তু ব্যাপার। আর এই দেখুন গুপ্ত মন্দিরের পাশেও কিন্তু এরকম এই যে শিব মন্দির রয়েছে, এই যে। তো সঠিক সময় আবার টোটো পেয়ে গেলাম যাওয়ার সময়। তো এবার আমি ডাহাপাড়া ফেরিঘাটে চলে এলাম। এই দেখুন কি সুন্দর আজকের ওয়েদারটা, কি সুন্দর হাওয়া বইছে, আর এই যে গঙ্গার হাওয়া। না না, লাভ মারলে গঙ্গা যা, একটু দানের জন্য আর উঠতে পারলাম না। তো এই যে আমাদের নৌকা আবার চলে এসছে, আর একটা যেটা বলছিলাম দূর থেকে আসছে। এখান থেকে গঙ্গার জল ভরে নিয়ে যাবে, গঙ্গার জল নিয়ে যাবেন না? তো মুর্শিদাবাদের এই যে একদম পাশ দিয়ে পবিত্র গঙ্গা বয়ে গেছে, সেই গঙ্গার উপর দিয়ে আমরা এখন ওই পারে যাব। আসার সময় মনে হচ্ছে এই নৌকাটাতে করেই এসেছিলাম। কি শান্তি। ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে হাজারদুয়ারি। তো গঙ্গার উপর দিয়ে পার হচ্ছি হাজারদুয়ারি দেখতে দেখতে। তো আমরা এবার এই ঘাটে নামবো, ওই ঘাটটা থেকে ছাড়ে এই ঘাটটায় হচ্ছে নামে।
সুন্দর যাত্রা হলো। তাহলে আজকের ভিডিওটা এই অবধি থাক, টাটা।